আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকের ভ্লগ আমি 16, 17, 18 টোটাল 3 দিনের খণ্ড খণ্ড কিছু ক্লিপ নিয়ে শুরু করছি। তো এই যে বাগি গেল, বাগির ভেতর আমার হাজব্যান্ড ছিলেন। তো আমাদের গাড়ি দেওয়া হয়েছে সার্ভিসিংয়ে, কারণ কিছুদিন আগে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে অনেক বেশি একদম ট্যামটুম পড়ে গেছে। তো ওগুলোকে ঠিকঠাক করার জন্য গাড়ি এখন গ্যারেজে আছে। তো আমার হাজব্যান্ড এখন উবারেই তার সম্বল। তো তিনি অফিসে যাচ্ছিলেন, আর তারপরে আমি আমার ডায়াবেটিস চেক করলাম, মানে সকালের যে রুটিন থাকে আর কি। এরপর হেল্পার আসছে, আর তারপর তাকে দিয়ে আমি একটু ফ্যান ট্যান এগুলো পরিষ্কার করে নিচ্ছি। ইচ্ছা ছিল যে বাসাতে একটু রান্নাবান্না করব, সবাইকে ডাকবো, সবাই এসে একটু খাওয়া দাওয়া একসাথে করবো আর কি। তারপরে সেরকমটা তো হলো না, কারণ আমার নিজের শরীরটা অনেক বেশি খারাপ ছিল, আর এত বেশি গরম পড়েছে আমি না আর সাহসই করতে পারিনি। তো পরে তো সেই প্ল্যান ক্যান্সেলই হলো। তো যাই হোক, হাজব্যান্ড বাসায় ফেরার পথে আমার জন্য একটা কেক নিয়ে আসছে, আর কেকের মধ্যে আমার নামের বানান দেখেন, মানে আমার নিজের হাজব্যান্ডই আমার নিজের নামের বানান ভুল করে, আর কি বলবো অন্যের কথা। তো যাই হোক, ছোট্ট একটা কেক নিয়ে আসছে, কারণ আমরা কেক টেক এগুলো খাই না। আমার না এমনি মিষ্টি পছন্দ, কিন্তু মানে কেক ভালো লাগে না। কেকটাই আমার কেন যেন এত খেতে ভালো লাগে না। তো যাই হোক, রাতের বেলা আমরা ছোটো মোটো করে একটু কেকটা কাটলাম। এই হচ্ছে আমাদের সেলিব্রেশন, আলহামদুলিল্লাহ। আর আমার হাজব্যান্ডকে আমি বলেছি কি, যে স্লাইস করা কেক পাওয়া যায় কোপার্সে, তুমি দরকার হলে স্লাইস করে কেক নিয়ে আসবা, এরকম গোটা একটা কেক নিয়ে আসো না, কারণ আমার খেতে একদমই ভালো লাগে না এটা। তো এটা পুরোটা হেল্পারকে দিয়ে দেওয়া হয়েছে। ওর ছোটো একটা বাচ্চা আছে আর ছোটো একটা ভাই আছে, ওকে দেওয়া হয়েছে, কারণ আমাদের বাসায় কেউই খায় না কেক। তো এটা হচ্ছে তার পরদিন, অর্থাৎ আমার জন্মদিনের দিন। তো ভাবলাম যে কিছু না কিছু তো রান্না করি, না হলে হাজব্যান্ড কী করবে, বলবে যে চলো ওখানে যাই ওখান থেকে তোমাকে খাইয়ে নিয়ে আসি। আমার না কেন যেন মানে বের হতে ভালোই লাগছিল না। তো ভাবলাম যে বাসাতেই থাকি, আর যতটুকুন পারি অতটুকুনি করব। তো এখানে বেগুন আর পটল একটু ভাজা করব, আর বেগুনটাকে আমি চাক করে কেটে একটু দাগ দাগ করে নিয়েছি চাকু দিয়ে, আর এটা লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। এতে করে আপনি যখন বেগুনটা তেলে দিবেন তখন বেগুন আর তেল টেনে নিবে না। অনেক সময় দেখা যায় যে বেগুনের চাকতল করলে বেগুন প্রচুর তেল খায়, কিন্তু এভাবে করে রাখলে বেগুন আর কি তেলটা শুষে নিতে পারে না। তো এই টিপসগুলো আমি সবসময় শেয়ার করি, আর অনেক আপুরা আমাকে আবার ফিডব্যাক দেন যে আপু আপনার এই টিপসটা ফলো করে আসলে অনেক উপকৃত হয়েছে, বেগুন আসলেই তেল টানে না, আর খুব সুন্দরভাবে ভাজা হয়। তো আমার খুব ভালো লাগে যখন মানে আমার ভ্লগ দেখে কেউ একটু উপকৃত হয় কোনো কিছুতে। তো এনিওয়েজ, এখানে আমি আসছি একটু মাটন দিয়ে তেহেরি করব। এই মাটনের তেহেরি আমি প্রথমবার রান্না করব, আর অনেকদিন ধরে আমি মানে ভ্লগ শ্যুটই করছিলাম না। আর লাস্টে যে বুধবারে আমার ভ্লগ আসার কথা ছিল, আমি আসলে কোনো কিছু করিনি যে আমি আপলোড করব কোনো কিছু। এই যে এখানে যে আমি তেহেরি বানাচ্ছি, স্টেপ বাই স্টেপ আমি চেয়েছিলাম জিনিসটা আমি দেখাতে, কিন্তু আমার এই যে ক্যামেরা সেট করে বসেছিলাম, কিন্তু মানে আর প্লে বাটন ক্লিক করতেই আমি ভুলে গেছি। আমার তো মনে হচ্ছে যে না, আমি তো সব কিছুই ভিডিওতে নিয়েছি। পরে এডিট করার সময় দেখি যে এই ক্লিপস নাই, ওই ক্লিপস নাই। পরে বুঝলাম যে আমি জাস্ট ক্যামেরাটা সেট করে বসেছিলাম, আমার আর প্লে বাটনে ক্লিক করাই হয়নি। মানে ব্রেনের অবস্থা দেখেন আমার। তো যাই হোক, ওই যে রাঁধুনির যেই তেহারি মশলাটা আছে ওটা দিয়ে আমি বানিয়েছি। তো ওই মশলাটা আদা রসুন লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়েই আমি মাংসটাকে রান্না করে নিয়েছি। আর লাস্টে টক দই দিয়ে এটাকে রান্নাটাকে কমপ্লিট করেছি। আর তারপরে মাংসটা আমি প্রেশার কুকারেই আমি সিদ্ধ করে নিয়েছি। আর টক দই দেওয়ার আগে মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, কারণ টক দই দিয়ে যদি আপনি প্রেশার কুকারটা সিদ্ধ করতে চান বা সিটিটা তুলতে চান, তখন হয় কি যে টক দইটা অনেক ঘন, তো ঝোলটা এত বেশি ঘন হয়ে যায় যে প্রেশার কুকারের নিচে একদম পুড়ে ধরে। এই জন্য টক দই দেওয়ার আগে মাংসটাকে সিদ্ধ করে নিয়ে দেন প্রেশার কুকারের সিটিটা বের হওয়ার পরে তারপর টক দই দিয়ে মাংসটাকে আর একটু ভালো মতো নাড়াচাড়া করে ঝোলটা যখন ঘন হয়ে আসবে, ব্যাস তখনই আপনার মানে মাংসটা একদম রান্না হয়ে গেল। তো আমি ওই স্টেপটা ফলো করি, ভাবলাম যে এখানেও বলে দেই।
তো মাংস আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে, পাশের চুলাতেই আছে। এখন লাস্ট স্টেপ সেটা হচ্ছে টক দই দিয়ে ওটাকে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি, যেন টক দইয়ের মানে কাঁচা ঘ্রাণটা চলে যায়। আর আরেক চুলাতে হচ্ছে আমি এখানে চাল ভেজে নিচ্ছি। চালের মধ্যেও হালকা আদা রসুন দিয়েছি, দিয়ে চালটা পেঁয়াজের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এর পরের ক্লিপস নিতেও ভুলে গিয়েছি, যে এই যে পানি দিয়ে দিয়েছি এটা দিতেও ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। চালটা যখন 80% কুক হয়ে গেছে, এরপরে হচ্ছে ওই যে স্টেপ বাই স্টেপ যেটা করে আর কি, এই মাটনটা রান্না হয়ে গেছে, তো এটা আমি দিয়ে দিলাম। যেহেতু আমি আন্দাজেই পানি দিই, এই জন্য আন্দাজ বুঝে আমার কাছে মনে হচ্ছিল আরেকটু পানির দরকার, এই জন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা আলু, কাঁচামরিচ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। পরে আমার না ওই যে কেওড়া জল, গোলাপ জল দিতেও আমি ভুলে গিয়েছিলাম। পরে এই যে মাখানোর পর আমার মনে হলো আমি তো ওই জিনিসগুলো দেইনি। তারপরে আবার ফ্রিজ থেকে বের করে নিয়ে সামান্য একটু কেওড়া জল আর সামান্য একটু গোলাপ জল একত্রে দিয়ে ব্যাস এটাকে একটু ঢাকা দিয়ে দমে রেখে দিব। তারপরে এটা 100% কুক হয়ে যাবে। ব্যাস এই তো রান্না হয়ে গেল। মানে আমার কাছে সেদিন কেন যেন রান্না করতে এত জুলুম লাগছিল। অনেকদিন পর আমার বাসায় আর কি এরকম রান্নাবান্না আমি একটু করলাম। আপনারা তো ব্লগে এখন আর দেখেনি না এসব। ও লাস্টে হচ্ছে আমি আবার একটু কাঁচা সরিষার তেল উপর দিয়ে দিয়েছি, যেন একটা সরিষার তেলের ফ্লেভার আসে। এটা দিয়ে আবার আরেকটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এই তো যাই হোক, এই তো আমার রান্না হয়ে গেল। এখন আমরা তাড়াতাড়ি করে খেতে বসবো, কারণ অলরেডি সেদিন আমার রান্না হতে বেশ দেরি হয়ে গিয়েছিল। তো এই রান্নাটা খেতে না এত বেশি মজা হয়েছিল। আমার আম্মু খাচ্ছে আর বলছিলেন যে দোকানের থেকে হাজার হাজার গুণ ভালো হয়েছে। আর আমার হাজব্যান্ড খেয়ে বলছেন যে একদম ফার্স্ট ক্লাস হয়েছে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর আমরা একটু বেরিয়েছিলাম। এই যে গাড়ি এখন মানে ভালো হয়ে আসছে, গাড়ির সমস্ত যত ট্যামটুম পড়া ছিল সমস্ত কিছু এগুলো ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা বাসা থেকে বেরিয়ে প্রথমে উত্তরা যে ইবনে সিনা আছে সেখানে আম্মুকে নিয়ে গেলাম, কারণ আম্মুর কিছু টেস্ট ছিল। আমার আম্মু কিছুদিন যাবৎ বেশ অসুস্থই মানে থাকছেন। তো ভাবলাম যে আম্মুর টেস্টগুলো সব করিয়ে আবার ডক্টর দেখিয়ে ফেলি। আমি নিজেও অসুস্থ, এত ঠান্ডা লাগে যে আমার গলার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে মাঝে মধ্যে মানে মানে আওয়াজটা বেশ ভার ভার হয়ে যাচ্ছে। এই ঠান্ডা, এই গরম, আর রান্নাঘরে গেলে তো কথাই নেই, প্রচুর গরম। আর দিনের মধ্যে বোধহয় 3-4 বার হচ্ছে আমি শুধু আমার ড্রেসই চেঞ্জ করি, শুধু এই ঘামের জন্য। এত ঘাম হয়, আর এই ঘামগুলো শরীরে লেগে লেগে প্রচুর ঠান্ডা লেগে যায়। তো এগুলোর কথা আর কি বলবো, আমার তো নাই কথাতেই ঠান্ডা লাগে। তো যাই হোক, আমরা না বিকেলবেলা বেরিয়েছিলাম, আর কই যাব, তো পূর্বাচলে আসছি। পূর্বাচলে এসে এখানে বাজার করলাম, তারপর দেশি পেয়ারা দেখলাম, দেশি পেয়ারা দেখে পেয়ারা নিলাম। আমি না আবার পাকা পেয়ারা পছন্দ করি, এই জন্য পাকা পেয়ারা নিলাম আমার জন্য। আমার হাজব্যান্ড আবার ওই যে কাঁচা কচকচা পেয়ারা পছন্দ করেন, তো তিনি তার জন্য ওরকম পেয়ারা নিলেন, আর আমার জন্য পাকা। আর এখান থেকে এই যে না একটা লাউ নিয়েছি, লাউগুলো এত কচি কচি ছিল, তো লাউ দেখেই তো মানে পাগল হয়ে যাওয়ার অবস্থা। তারপর এখান থেকে মানে টুকটাক যা বাজার করার ছিল সবই করলাম। তারপরে এখান থেকে আবার একটু ডাব খেলাম। ডাব খেয়ে দেন আমরা চলে গিয়েছিলাম ওই যে ঝালমুড়িওয়ালার দোকানে। সেখান থেকে আমরা একটু ঝালমুড়ি আর একটু পেঁয়াজও নিয়েছি। এখন আর আমাদের ওই যে কলিজা সিঙ্গারা, তারপরে টোনাপুরি এগুলো খেতে যাওয়া হয় না, কারণ ওনারা এত দেরি করে দোকান খুলে আর অনেক অপেক্ষা করতে হয়, এই জন্য আর ভালো লাগছিল না। এই জন্য ভাবলাম যে আমরা ঝালমুড়ি খাই। তারপরে এখানে এসে এই যে আমরা ঝালমুড়ি খেলাম। তো মানুষের বয়স এমন একটা জিনিস, আমি না প্রতিনিয়ত এটা আমি অনুভব করি যে আজ থেকে 5 বছর আগেও আমি যেরকম চিন্তা ভাবনা করতাম, সেই 5 বছর পর এখন আমি কতটা পরিবর্তন হয়ে গেছি। তো গাড়িতে আমি সেটাই বলছিলাম আমার আম্মুকে, যে মানুষের জীবনে এই 5 বছরের গ্যাপটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। দেখো 5 বছর আগে আমি কেমন ছিলাম, আর 5 বছর পর আমি এখন কেমন হয়ে গেছি। তো এত পরিবর্তন। আগে খালি মনে হতো যে এখানে যাব, ওখানে যাব, এটা করব, সেটা করব, মানে এলাহি কাণ্ড। আর এখন একদম পুরো সাইলেন্ট জোনে চলে গেছি। আমার মনে হয় যেন লাইফটাকে যত সিম্পল আর মিনিমাল রাখা যায় ততই মনে হয় শান্তি বা ভালো। এখন আমার কাছে মানে আমি জীবনকে এইভাবে দেখি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে হাজার কোটি শুকরিয়া যে তিনি আমাকে আরেকটা বছর দেখার তৌফিক দান করেছেন। আমি আগে চিন্তা করতাম যে মানে যখন আমি আমার
আর্লি 20s অর লেট 20s আমি অলমোস্ট চলে আসছিলাম। ওই সময় আমি না চিন্তা করতাম যে আল্লাহ আর 1 বছর পরে তো আমি 30 হয়ে যাব, তখন আমি তো বুড়ো হয়ে যাব, এই সেই আমি খুব মানে অস্থির হয়ে যেতাম এই চিন্তাভাবনা করে যে আমার বয়স হয়ে যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যখন আসলে এই বয়সটা চলে আসছি, কিন্তু আমি এটা এনজয় করছি আলহামদুলিল্লাহ। এনিওয়েজ বাসা চলে এসে ওই যে পূর্বাচল থেকে লাউ নিয়ে আসছিলাম, তো আমার হঠাৎ করে মনে হলো যে না এখন লাউ চিংড়ি রান্না করতে হবে। দুপুরবেলা যে তেহারি খেয়েছি আর রাতে ওটা খাবো না, ওগুলো সমস্ত কিছু বক্স করে ফ্রিজে রেখে দিয়েছি, আর রাতের বেলায় লাউ চিংড়ি রান্না করে আমরা সবাই মিলে খেয়েছি আলহামদুলিল্লাহ, খুব তৃপ্তি নিয়ে খেয়েছি। তো এটা হচ্ছে তার পরদিনের ভিডিও, 18 সেপ্টেম্বর। আমার আর আয়ানের বার্থডে একদিন আগে পরে, আমি 17 তারিখে আর আয়ান হচ্ছে 18 তারিখে। তো আমরা একটু বেরিয়েছিলাম, আমার টেলরের কাছে যে জামা কাপড় আমি বানাতে দিয়েছিলাম সেগুলো আর কি নেয়ার ডেট ছিল ওই দিন, তো ভাবলাম যেগুলো নেই। আর আমার ভাইয়ের জন্মদিন হচ্ছে অক্টোবরের 5 তারিখে, তো আমার আম্মু আসছেন আমার ভাইকে একটু শপিং করিয়ে দিতে। তো এই ফাঁকে আমিও আমার ভাইকে একটা গিফট দিয়ে দিয়েছি, আমার ভাই আবার আমার হাতে টাকা দিয়ে দিয়েছেন আমার বার্থডের জন্য। মানে কি একটা অবস্থা। তা আমরা না এরকমই, আমাদের মধ্যে এই জিনিসটা খুব আছে যে মানে একে অপরকে একটু স্পেশাল ফিল করানো, এই জিনিসটা আমি জানি সবার ফ্যামিলিতে কম বেশি থাকে, আবার অনেকের ফ্যামিলিতে থাকে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এটা মেনটেন করে চলি। তো আমার ভাবি নিজের জন্য একটা পছন্দ করেছিল, বাট তার লাস্টে ওটা আর হয়নি। তো আমরা ওটা নিয়ে হাসাহাসি করছিলাম যে সবার হলো, শুধু মানে তোমারই হলো না। তো যাই হোক, ইনশাল্লাহ ও যখন পরে আবার কিছু পছন্দ করবে তখন সেটা ওকে দিয়ে দিব ইনশাল্লাহ। আর এরপর হচ্ছে আমরা উত্তরার দিকে চলে আসছি, এসে কুপার্স থেকে আয়নের জন্য একটা কেক নেওয়া হচ্ছে, কারণ আয়নের বার্থডে। তো ভাবলাম যে কেক নিয়ে ওর সাথে কেকটা কেটে ব্যাস বাসায় চলে আসবো, কারণ বেচারার আবার ওই দিন থেকেই পরীক্ষা শুরু হয়ে গেছে, কি একটা জ্বালা। মানে ও যে একটু শান্তি মতো নিজের বার্থডেটা সেলিব্রেট করবে সেটাও ওর হচ্ছে না। তো যাই হোক, এই যে এখানে কেক নিয়ে চলে আসছি ভাবের বাসাতে, তারপরে আমরা এখন একসাথে কেক কাট করব। তা আমার না এটাই ইচ্ছা ছিল যে মানে বাসায় আমি একটু খাওয়ার আয়োজন করব, যেহেতু আয়ন আর আমার বার্থডে একসাথেই, তো একসাথে দুজন মানে মোটামুটি একটু সেলিব্রেট করব, কিন্তু ওটা তো আর হলো না, এই জন্য আলাদা আলাদাভাবে আর কি হলো। এই যে আয়ান আমার বিয়ের সময় কতটুকুন ছিল, এখন সেই ছেলে আমার থেকে লম্বা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওকে নেখায়াত দান করেন, আমিন সুমা আমিন। তো আমাদের আজকের ব্লগ এখানেই ছিল। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।